তো আমার সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে সেই সম্পর্কগুলো আমার দিক থেকে কখনো নষ্ট হয় না। অনেকের সঙ্গে থেকেও মানুষ মেন্টালি একা। তোমাকে না আমাদের একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। ওরে বাবা, এরকম কারো একটু ঠোঁট বাঁকানো হাসি, কারো একটু একটু ভুরুটা কুঁচকে থাকা। ভালোবাসা ছাড়া পৃথিবী চলে নাকি? এমন কোনো সম্পর্ক আছে যেই সম্পর্কটা তোমাকে শিক্ষা দিয়ে গেছে জীবনে? আছে আছে। আছে না, আমার পান খাওয়া উচিত। আমি ভীষণ পান খাই, আমি জর্দা দিয়ে পান খাই। খুব খারাপ হলে শুনবেন। রবিবারের এই দুপুরে আজও অর্ধাঙ্গিনী ছবি নিয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছে জয়া এহসান। প্রথমেই একটা ওই ডিসক্লেমার দিয়ে দিই, একটু ভলিউমটা বাড়িয়ে শুনবেন, কারণ ওনার শরীরটা খুব একটা ভালো নেই। সকাল 5টায় কলকাতায় ফিরেছেন, আর এই গলা একটু সমস্যা হচ্ছে, তাই এইটা মার্জনা করে দেবেন। এত সুন্দর অভিনেত্রী এতদিন পরে দেখছেন, আবার এগুলো বলে দিলাম আর কি। এটাতে বাঁচো আর কি। এমন ইন্ট্রোডাকশন কিন্তু কখনো হ্যাঁ, মানে পাইনি। এটা নানান এটা রকম দিয়ে রাখা ভালো না? আবার তারপরে লিখবে কমেন্টে এসে, কিছুই শুনতে পাচ্ছি না আপা, তো এইটা। হ্যাঁ, মানে আপনারা খুব সাবধানে থাকবেন। এই গরম ঠান্ডা করে করে আমার হঠাৎ করে গলাটা বসে গেছে। কিন্তু যেহেতু আমার অর্ধাঙ্গিনীর প্রমোশন এবং কলকাতায় আসবার ছিল, তো কমিটমেন্ট তো রক্ষা করতেই হবে। সেই ভোর 5টায় উঠে কলকাতায় আসবার জন্য সমস্ত রেডি, বাড়ি থেকে বেরোনো। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, অনেকে হয়তো বলবে যে এটা তো খুব কাছাকাছি সময়, মানে মাত্র 40 মিনিটস লাগে, কিন্তু এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমাকে সেভাবেই অনেক আগেই বাড়ি থেকে বেরোতে হয়। ঠিক। আচ্ছা জয়া, একটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছু কিছু দৃশ্য থাকে যেইগুলো থেকে মানে অভিনয় করার পর অনেককে বলতে শুনি যে ওই সিনটা থেকে বেরোতে পারছি না। অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে জিজ্ঞেস করছি, আজও অর্ধাঙ্গিনী নয়, অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে এরকম হয়েছে যেটা আজও অর্ধাঙ্গিনীতে রিপিট করেছে, যে এরকম একটা সিন খুব টাফ নিজেকে বের করা ওখান থেকে? মানে চরিত্র হয়ে ওঠা যায়, কিন্তু চরিত্র থেকে বেরোনোটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, মানে অর্ধাঙ্গিনীর আমার কাছে আজ অর্ধাঙ্গিনী শ্যুট করতে গিয়ে মনে হয়েছে যে কৌশিকদা খুব ইচ্ছে করেই সচেতনভাবেই কিছু কিছু মানে এটাকে কি বলবো, কিছু কিছু ব্লকিং, কিছু সিনের এবং কিছু কিছু মোমেন্ট উনি ইচ্ছে করেই এমনভাবে রিক্রিয়েট করেছেন যেন মানে অর্ধাঙ্গিনীকেও সেটা মনে করিয়ে দেয়। তো সেটা আমাদের ব্লকিংয়ের ক্ষেত্রে বা ক্যামেরা পজিশনের ক্ষেত্রে বা সিনের একটা গঠনের ক্ষেত্রেও রয়েছে, এবং একই সঙ্গে কিছু জায়গা ইমোশনাল জায়গাগুলোর ক্ষেত্রেও রয়েছে। হ্যাঁ, তো আপনাদের নিশ্চয় মনে আছে যে চুন্নিদির সঙ্গে মানে শুভ্রার সঙ্গে মেঘনার খুব অদ্ভুত কিছু টাসেল ছিল, আবার কিছু মুহূর্ত ছিল যেগুলো একান্তই দুজন মানুষের। মানে এটা একটা অদ্ভুত সম্পর্ক, ঠিক লাভ অ্যান্ড হেট সম্পর্কও নয়, কিন্তু খুব ভীষণ ভরসার সম্পর্ক। তো ওইরকম কিছু জায়গা আমার মনে হয় দর্শক আরও ম্যাচিওর কিছু জায়গা, আরও ইন্টারেস্টিং কিছু জায়গা এখানে দেখতে পাবেন। এই ছবিটা করার সময়, যখন আজও অর্ধাঙ্গিনী ছবিটা করছো, তুমি অভিনয় করছো, চূর্ণিদি একটা অ্যাডেড পাওয়ার, সেটা তুমি বলছিলে। চূর্ণিদি না থাকলে এই চরিত্রটা কেউ করতে পারতো বলে মনে হয় না? শি ইজ দ্য পারফেক্ট ওয়ান, এটা মনে হয়। দেখুন, যে কোনো চরিত্রই যে কেউ তার মতো করে করতে পারবে, কিন্তু আমার মনে হয় যেই শুভ্রাকে আমরা এখন দেখছি, যেই শুভ্রাকে লোকে ভালোবাসছে, যেই শুভ্রার উপরে সিনেমাটা পুরোটা অনেকখানি দাঁড়িয়ে, সেটা বোধহয় চুন্নিদি না হলে সম্ভব ছিল না আসলে। সেটা আমি অ্যাজ অ্যান কো অ্যাক্টর আমি এটা ফিল করতে পারি। এই স্ক্রিপ্টটা পড়ে প্রথম কি নাড়া দিয়েছিল, মাথায় কি এসেছিল যখন আজও অর্ধাঙ্গিনী স্ক্রিপ্টটা পড়লে? ফার্স্ট থিং দ্যাট কেম টু ইওর ওরে মাইন্ড? বাবা, এরকম জাস্ট ওরে বাবা। আর কৌশিকদা যখন ওই শুরু করছে, যখন বলা স্ক্রিপ্টিং, যখন গল্পটা বলছে, যখন প্রথমে তোমরা ফার্স্ট সিন, তখন কিরকম হচ্ছিল? কৌশিকদা খুব সুন্দর করে এবার একটা নোট লিখে তারপরে স্ক্রিপ্টটা দিয়েছে, সবাইকে দিয়েছে। মানে আর কৌশিকদার একটু চিরকুটো, তো সেটা একদম রেখে দেওয়ার মতো। এত এত মনে হয় যে এমন একটা মানে অনুভূতি থাকে সেটাতে, মনে হয় সেটা শুধু আমার জন্যই লিখেছে, কিন্তু প্রত্যেকটা আর্টিস্টকে তিনি সমানভাবে, সমান গুরুত্ব দিয়ে, সমান ইমোশন দিয়ে সেই চিরকুটটা উনি একটা সাইন দিয়ে লিখে পাঠান। তো আমাকেও সেটা পাঠিয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ওনার ওই নোটের ভেতরে একটা ইঙ্গিত ছিল আসলে, তো যে কারণে আমি এটা পড়ে বললাম ওরে বাবা। ঠিক। আচ্ছা জয়, একা থাকার ভয় লাগে? একা থাকার, এই লেফট অ্যালোন বা একা থাকার ভয় কখনো কাজ করে? মানুষ জয়কে, ব্যক্তি জয়কে জিজ্ঞেস করছি করছি। না, আমার
মোটেই একা থাকা ভয়ের কিছু লাগে না, বরং আরো অনেক বেশি শক্তিশালী মনে হয়। আর আসলে মানুষ একা থাকে না। তুমি যদি আমার কথা ভাবো, আমি কিন্তু মানে আমি এমনিতে ধরো খুব সাধারণভাবে যদি আমি বলি যে আমি বাড়িতে একা আছি, বাড়িতে তো আমি একা থাকি না আসলে। বাড়িতে আরো অনেক 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 লিভিং বিং আছে আমার। আমার পোষ্যদের কথা আমি বাদই দিলাম, আমার গাছগুলো তো প্রত্যেকটা এক একটা প্রাণ, প্রত্যেক তারা সবাই আমাকে অ্যাকম্পানি দেয় এবং আমি তাদেরকে নিয়েই থাকি, তাদেরকে নিয়েও কিন্তু আমার সংসার। মানে আমি একা থাকি না। ঠিক, মানে ফিজিক্যালির কথা বলছি না, আমি মেন্টালি ধরো এরকম হয়, মেন্টালিও আমি একা থাকি না। মেন্টালি একা থাকবার জায়গাটা নেই মানে। আর এমনিতেও দেখো অনেকের সঙ্গে থেকেও মানুষ মেন্টালি একা। যারা একটি রমরমা একটা ফ্যামিলির ভেতরে থাকে, স্বামী, সংসার, তাদের ছেলেপুলে, ছানাপোনা, নাতি পুতি সবকিছু নিয়েও থাকে, তারপরেও মানুষ একাই থাকে। তো সেটা আসলে নিজের স্পেসটা নিজে ক্রিয়েট করা, যে আমি তোমার এই স্পেসটা ভালো লাগে, মানে ধরো এই একার স্পেসটা নিজের মতো করে একটা গোটা দিন তুমি সেটাই তো একটা আছেই। এমনিতে আমাদের কাজটা তো ভীষণ প্রেশারের, ঘাড়ের উপর সবসময় সবাই সবকিছু দাঁড়িয়ে থাকে, অনেক ডেলিভারেবলস থাকে, অনেক কিছু থাকে, সেটার একটা প্রেশার আমাদের কাজে সবসময় থাকে। কিন্তু তার বাইরে যখন আমি ধরো একা হয়ে যাই, এবং আমি সবচেয়ে মজা আমার তখন সেই মুহূর্তটা একা মনে হয়, এবং সেই মুহূর্তটা আমার মনে হয় আমি নিজের সাথে আছি, যখন আসলে আমি আমার মোবাইল ফোনটা একদম সুইচড অফ করে দিই। তখন আমার ভীষণ শান্তি লাগে। তখন আমার মনে হয় হ্যাঁ, আমি এবার আক্ষরিক অর্থে একা আছি, আমি সময়টা নিজের সঙ্গে উপভোগ করছি। কিছু সম্পর্ক থাকে যেটা আমরা শেষ করতে চাই, কিন্তু সেটা শেষ হয় না। হ্যাঁ, বিভিন্ন মানে এটা শুধু মানে আমি বলতে চাইছি না যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। তোমার জীবনে এরকম সম্পর্ক আছে যেটা তুমি চেয়েছিলে ভীষণভাবে শেষ করতে, কিন্তু মনে হয় যে এখনো সেই ঘুরে ফিরে কখনো মাথায়, কখনো তার অভাবে বা তার দরকারে, প্রয়োজনে এরকম সম্পর্ক তুমি টেনে নিয়ে বা বয়ে নিয়ে বেড়াচ্ছ এখনো অবধি? দেখো, চেয়েছিলাম শেষ করতে মানে শুনতে ভীষণ স্বার্থপর লাগে। আমি সম্পর্কগুলোকে আমি খুব গুরুত্ব দিই। আচ্ছা, নিজের ভালো থাকাটা নয়, আমি নিজের ভালো থাকাটাকেও গুরুত্ব দিই এবং সম্পর্কটাকেও দিই। এই জন্য আমি অনেক লোকের সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক হয় না, কিন্তু যাদের সঙ্গে হয় আমি সেই সম্পর্কগুলো ভীষণ রকম ভ্যালু করি। আমার কাছে মনে হয় এটা ভ্যালু করা উচিত, আমার মনে হয় এটা। এবং হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে যে এই সম্পর্কটা হয়তো না থাকলেই ভালো হতো, বা এটাকে আর না টানা উচিত, বা এটাকে আর বয়ে না বেড়ানো উচিত, না বয়ে বেড়ালেও কিছু আসবে যাবে না। কিন্তু হয় না, প্রত্যেকটা সম্পর্কের এক একটা এনার্জি থাকে, সেটা আসলে মানুষ দুটোকে বা মানুষগুলোকে চালিত করে। আমি চাইলেই যে বেরিয়ে আসতে পারবো তা নয়। আবার দেখা যায় ঘুরে ফিরে সেই সম্পর্ক, সেই পুরনো জিনিস, সেগুলো চলে আসে আর কি। এই ছবির ক্ষেত্রে এরকম কোনো সিন হয়েছে যেই সিনটা মনে হচ্ছে যে ব্যক্তিগত জয়ার জীবনে কোনোভাবে এই পাশ দিয়ে যাচ্ছে বা কোথাও একটা মিল হয়ে বেঁকে যাচ্ছে, এরকম হয়েছে কখনো? যেহেতু এটা ভীষণ একটা ইমোশনাল ফিল্ম, একেবারেই আমি বলবো যে সাইকোলজিক্যাল ইমোশনাল একটা ট্রিপের ভেতর দিয়ে বিশেষ করে আমার চরিত্রটাকে যেতে হয়েছে আমি মনে করি। অবশ্যই অন্য চরিত্রগুলো, কিন্তু চুন্নিদিরটাও অবশ্যই, মানে বিশেষ করে আমাদের দুজনেরটাই। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি মিল পেয়েছি, অনেক মোমেন্টস, অনেক কিছু আমার নিজেকে দাঁড় করাই যে এই জায়গাটায় আমি জয়া হলে আসলে কি করতাম, সেই বিচারেও আবার মাঝে মধ্যে যাই। এটা নিজেকে নিয়ে নিজের সঙ্গে নিজের একটা জার্নি আসলে। ক্ষমা করাটা তোমার কাছে বেশি কি বলবো, মানে সুবিধের, না ছেড়ে দেওয়াটা সুবিধের? না, আমার কাছে ক্ষমা করাটা অনেক মানে খুবই মহৎ ফহৎ শোনায়, ওটা নয়। কিন্তু আমি ওই যে বললাম না যে প্রত্যেকটা সম্পর্ক, আমার সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে ব্যক্তিগত বা কি বলবো, একটু ভ্যালু করার মতো সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমার দিক থেকে কখনো নষ্ট হয় না। এটা আমার একটা খারাপ দিকও হতে পারে। আমি আমার সম্পর্কগুলো থেকে যায়, আমার দিক থেকে যায়, যতদিন না সে নষ্ট না করে। সো আমার দিক থেকে সম্পর্কটা, মানে প্রত্যেকটা সম্পর্কই আমার দিক থেকে, মানে তুমি ক্ষমাটা করতে পারো যদি সে তোমার সাথে খারাপও করে, তুমি যদি বুঝতে পারো
যে তার তোমার সঙ্গে খারাপ হচ্ছে প্রতিনিয়ত, তুমি তাকে ক্ষমা করো না, মানে ও লেট ইট গো এরকম থেকে দাও? ক্ষমা করে দিই, ক্ষমা করে দেওয়াটা যেমন বলি, যেটা আমার অনেক মানে মহৎ শোনা, এটা আমি বলতে চাই না। আমি আমি বিশ্বাস করি আসলে বারবার মানুষের উপর বিশ্বাস রাখা, সে কারণে আমাকে ক্ষমা করতে হয়। তোমার কাছে অর্ধাঙ্গিনী শব্দটার মানে কি? আমার কাছে আপাতত আমি আর চূর্ণিদি, এর বাইরে আসলে কিছুই না, মানে এত বেশিভাবে গেঁথে গেছে অর্ধাঙ্গিনী। আমার মনে হয় যে বারবার আমি ওইটা দেখি। শব্দটার একটা ভার আছে তো, মানে ভীষণ ভার আছে, ভীষণ ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, ভীষণ বিতর্কও আছে, নানান কিছু রয়েছে। তো আমার কাছে আপাতত আসলে এটাই আমার কাছে মনে হচ্ছে, এবং কৌশিকদা যেটা বোঝাতে চেয়েছেন বলে আমার কাছে মনে হয়, কেন এই ছবির নাম অর্ধাঙ্গিনী, যেন এই যেই অর্ধাঙ্গিনী বলে আমরা সমাজে যে একটি মিথ তৈরি করে রেখেছি, বেটার হাফ বা অর্ধাঙ্গিনী, অর্ধেকটা, ওই আর কি পুরোটা আসলে হয়ে উঠবার বিশ্বাসটা মনে হয় কৌশিকদা নিজে করেন, যেটা আসলে আমাদের সবাইকে এবং এই ছবি যারা দেখবেন তাদেরকে যেন আবার করে বুঝিয়ে দেয়া হয় যে আসলে আমরা যে অর্ধাঙ্গিনী বলি, অর্ধাঙ্গিনী তো নয় আসলে, এরা যে কত শক্তিশালী, এরা যে কি করতে পারেন, সেটাই বুঝিয়ে দেবার একটা চেষ্টা বোধহয় অর্ধাঙ্গিনীর ভেতর থেকে। একটা পার্টে জয়া হাসান থাকে একটা অর্ধাঙ্গিনী হয়ে, একটা পার্ট হয়ে, তাহলে আরেকটা পার্টে কারা রয়েছে জয়া হাসান, উল্টো দিকে কারা রয়েছে গোটা ওয়ার্ল্ডটা তৈরি করার জন্য? প্রথমত আমি অর্ধাঙ্গিনী নই, যেই জয়া আহসানটাকে মানুষ চেনে, সেই ক্ষেত্রে আমি বলবো আমার ফ্যান্সদের, যারা আমার দর্শক, তারাই আমাকে তৈরি করেছে, তারাই আমাকে পূর্ণতা দিয়েছে এই একটা জয়া আহসানকে, তাদের জায়গাটা সবচেয়ে বেশি, সবচাইতে বেশি। এমন কোনো রিকগনিশন আছে যেটা তোমার এখনো মনে আছে? মানুষের ভালোবাসার নৈবেদ্য হিসেবে হয়তো অনেক সময় দুই একটা কথা শুনেছি, সেগুলো খুব মনে থাকে। বিসর্জন করবার পর আমার মনে আছে নিউ ইয়র্কে একটা হোটেলে হঠাৎ করে প্রৌঢ় এক কাপলের সঙ্গে দেখা, তার আমাকে দাঁড়িয়ে আমাকে ছুঁয়ে একদম দেখতে বলছে, ওনারা বলছিলেন দেখো তুমি তোমাকে না আমাদের একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। আমাকে মানে ওনারা আমাকে একদম সত্যি এমনভাবে ধরছিলেন বা এমনভাবে ওনারা আমার সঙ্গে কথা বলছিলেন, মনে হচ্ছিল সত্যি ওনারা সত্যি বিশ্বাস করেন যে আমি লক্ষ্মী ঠাকুরের আদলে, হয়তো তোমাকে আমার মনে হয় যে লক্ষ্মী ঠাকুরের আদলে তুমি তৈরি, একেবারে ওরম করে তৈরি। তো আমাকে খুব ছুঁয়েছিল মনটা। কৌশিক গাঙ্গুলি অ্যাজ এ ডিরেক্টর খুব অনেকের কাছ থেকেই বলতে শুনেছি যে ভেতরে সূক্ষ্ম অনুভূতিগুলো ঠিক বের করে আন, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু মুখ দেখলে বোঝা যায়। তোমার কাছে কৌশিক গাঙ্গুলি কেমন? এই এতগুলো সিনেমা, অনেক কটা সিনেমা হয়ে গেল নাম বলতে বলতে, তো সেইগুলো কেমন তোমার কাছে? কৌশিক গাঙ্গুলি কেমন? কৌশিকদা আর কেউ কি মুখ হ্যাঁ নিশ্চয় মুখ দেখলে তো বোঝা যায়, যারা দীর্ঘদিন ধরে কাজের সহযোগী। তো আমার তো বেশ কয়েকটা কাজ হয়েছে, তো যেটা আমি চাই অগুন্তি হোক, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সবসময় কৌশিকদা বলে নয়, যে কোনো একটা শট দিয়েই আমি একটু ডিরেক্টরের মুখটা একটু দেখে নিই। সবসময় সব ডিরেক্টরকেই বুঝতে পারি যে কারো একটু ঠোঁট বাঁকানো হাসি, কারো একটু একটু ভুরুটা কুঁচকে থাকা, কারো ভয়েসের প্রজেকশনে আমি সব মানে আমরা বুঝতে পারি আর্টিস্টরা। তো কৌশিকদারটা দেখে আসলেই বুঝতে পারি। মনে হয় যে আবার এই অর্ধাঙ্গিনী করবার সময় কি হয়েছিল, কিচ্ছু বলছে না কৌশিকদা, কিচ্ছু বলছে না আমাকে না চুন্নিদি কেন, আমি চুন্নিদি বুঝতে তো পারছি না, চুন্নিদি বলছে আমিও তো কিছু বুঝতে পারছি না কি করছি, এটাই চায় না কি চায়। কৌশিকদা মানে শর্ট নিচ্ছে, হ্যালো এটা হ্যাঁ এটা করো ওকে হ্যাঁ কাট, ঠিক আছে নেক্সট তৈরি হও। তো মানে একটু বলবে তো যে হচ্ছে কি হচ্ছে না, ঠিক লাইনে এগোচ্ছি কিনা, আমরা ঠিক করে ধরতে পারলাম কিনা চরিত্রটি, কিছুই বলছে না, ভীষণ মুশকিল। এটা কৌশিকদা কিন্তু অর্ধাঙ্গিনীতে করেছে। তো কৌশিকদা পরে আমি ওনার একটা ইন্টারভিউতে আমি শুনেছি যে ওটা আমাদের দুজনেরটাই এতই মানে উনি কনভিন্স ছিল বলেই ওনাকে আর কিছু বলতেই হয়নি, এজন্য হয়তো উনি এরকম করে কিছু বলেননি। বাই দ্য ওয়ে তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম ইন্টারভিউতে যে কৌশিকদা এই দুজনকে যদি রাখি, চূর্ণিদি আর জয়াকে একসঙ্গে রাখলাম, রেখে তুমি বলো যে কাকে কিরকম মার্কস দেবে? দুজনকেই 10-এ বলেছে 9 এবং 9.5-এর মাঝখানে দুজনেই ঘোরাফেরা করবে, আর ছবিটা 12।
এত কনফিডেন্ট এই ছবিটা নিয়ে আজও অর্ধাঙ্গিনী, তুমি কত দেবে, তোমার নিজেদেরকে কত, তোমার কি মনে হয়েছে ও বাবা। কত, তোমার নিজেকে যদি বলে না, estimate করতে? এইটা আমি নিজেকে আমি কোনো নাম্বার দিতে পারবো না, এটা সম্ভব নয়, নিজেকে নাম্বার দিতে পারবো না। মানে অর্ধাঙ্গিনীর তুলনায় এটা কত খাটতে হয়েছে এটা বলো। অর্ধাঙ্গিনী যেরকম হয়েছিল এটা খাটতে হয়েছে, এটাই মেন্টাল স্ট্রাগলটা ছিল যে কারণ অর্ধাঙ্গিনী একটা ভীষণ রকম সফল ছবি, সেইটাকে মানে উতরে যেতে হবে, সেটাকে ছাপিয়ে যেতে হবে, হ্যাঁ। সরি হ্যাঁ ছাপিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে একটা আসলে প্রেশার থাকে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যখন কৌশিকদা থাকেন তখন আসলে কোনো প্রেশারই নিই না। আমার মনে হয় কৌশিকদার কাজের একটা অন্যতম বিউটি হচ্ছে কৌশিকদার সঙ্গে যারা কাজ করে, আমি অন্যদেরটা খুব বলতে পারবো না কিন্তু আমারটা, যে খুব নির্ভর হয়ে কাজ করতে পারি। উনি ভীষণ নির্ভর হয়ে কাজ করতে দেন, যেই জন্য কোনো প্রেশার ফিল করি না আলাদা করে। কারণ আপনার লাইন্সগুলো আপনাকে এত সাহায্য করবে, গল্পের বুননটা এত সাহায্য করবে, মানে একটু মন দিয়ে কাজটা করলেই হয়ে যাওয়ার কথা আর কি, এটা আমার বক্তব্য। মানে আর চুন্নিদির সঙ্গে অভিনয় মানে সেটাও খুব এনজয় করি। আমার মনে হয় যে কারণ কি অর্ধাঙ্গিনী করবার পর না একটা বন্ধুত্ব হয়ে গেছে, না একটা পরিবারই হয়ে গেছে। আচ্ছা। তো আমি জানি, বুঝতে পারি কিছুটা এরকম করবে, এরকম করবে, মুশকিল হয়ে যাচ্ছিল। চ্যালেঞ্জ থাকে কি করে, কারণ চরিত্র দুটো তো একই, মানে চরিত্র তো হ্যাঁ ছিল যে আমরা দেখতে পাই যে দুজনের রাইভাল দুটো চরিত্র, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাই, মানে সমাজের চোখে স্ক্রিনে দেখতে পাই, যেটা কতটুকু সত্য, আদৌ সত্য কিনা সেগুলো জট খুলবে হয়তো। কিন্তু এটা খুব মুশকিল হয়ে যায়। ওনার সঙ্গে আমার সম্পর্কটা এতটাই বোনের মতো, এতটাই অভিভাবক, ঠিক বলবো না, বোন বন্ধু এরকম, যে যখন আমরা আসলে শুটিং করি তখন আমরা মানে চেষ্টা করি যে আমরা আসলে আলাদা থাকতে, মানে একেবারে কেউ কাউকে দেখবো না, একটু দূরে থাকবো, যেন আমাদের টাসেলটা খুবই প্রপার হয়। এটা একটা আমরা খুব স্ট্রাগলে পড়ি, এবার বিশেষ করে পড়েছি আমি। তুমি কি এখনো প্রেমে বিশ্বাস করো? হ্যাঁ না জানি না। না না, কি বলে, ভালোবাসা ছাড়া পৃথিবী চলে নাকি? এমন কোনো সম্পর্ক আছে যেই সম্পর্কটা তোমাকে শিক্ষা দিয়ে গেছে জীবনে? আছে আছে আছে। জীবনের পথ চলার শিক্ষা না? পথ চলার শিক্ষা শুধু নয়, শিক্ষাও দিয়েছে, মানে কোথায় লাইন টানতে হবে, কোথায় লাইন টানতে হবে না। অনেক সময় তো আমরা প্রেম বা আবেগ সবকিছু তো মানুষকে আবেগ দিয়ে তাড়িত, তো এই জায়গাটার যে মানে ভলিউমটা কমানো বাড়ানো, এটাকে মানে এটা শিক্ষা দেওয়ার ব্যাপার আছে, বা এটা প্রয়োজনও আছে। কাজের বাইরে জয়া আহসান নিজের জন্য কি করে? কাজের বাইরে নিজের জন্য সবই তো নিজের জন্য করি আমরা। মানে ধরো অনেকেই জানে না হয়তো তুমি কবিতা লেখো বা এরকম, না ওরকম কিছু হয় না, না সেটা শুধু গাছ পড়েছে। এক সময় আঁকতাম, আঁকিবুকি করতাম, এখন আর না, সেখান থেকে অনেক দূরে। যেমন ছেড়ে দিলে কেন আঁকাটা? খুব খারাপ আমি, তাই তার জন্যই ফালতু আমি। হ্যাঁ, উচিত ছিল। এমন কোনো অভ্যেস যেটা অনেকবার বলেছে বাড়ির লোকেরা, বলেছে যে এটা ছাড়া এটা ভালো নয়, কিন্তু তুমি ছাড়তে পারছো না, এরকম? হ্যাঁ আছে। কি সেটা? বলা যাবে না। না, আমার পান খাওয়া উচিত, আমি ভীষণ পান খাই, আমি জর্দা দিয়ে পান খাই, খুব খারাপ, হলে শুনবেন না। মাঝে মধ্যে, মানে যেটাও খাই মাঝে মধ্যে, বলছি আসলে মাঝে মধ্যে না, প্রায়শই খাই, বিশেষ করে যখন স্ট্রেসড আউট থাকি তখন খাই। আসলে এই অভ্যাসটা হয়েছে হলো আমার নানুর কাছ থেকে, ছোটবেলায়। নানু মানে দিদা, তো উনি পান খেতেন আর ছোট্ট করে টিকিটের মতো করে বানিয়ে আমার মুখে একটু দিয়ে দিতেন, সেই থেকে একটা অভ্যেস হয়ে গেছে। তো আমি যখন ওনাকে মিস করি, ওনার পানের বাটাটা আমার কাছেই থাকে, সেই পানের বাটাটা নিয়ে কিন্তু আমি অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামেও গেছি। তাই? হ্যাঁ, লাইক আ ক্লাচ। ওটা আমার বুঝতে পারে না লোকজন, না ওটা দেখতে তো একেবারে বটুয়ার মতো, ওটা নিয়েছি, ওটা আমার এত কাছের, এত প্রিয়। তো আমি এটা করেছি। তো ওই পানের যে পসরাটা সাজিয়ে বসে, সেইটার থেকে আমি আসলে দূরে যেতে চাই। কিন্তু আমি আসলে পান খাই, আমার দাঁত দেখলে বোঝা যায় না, কিন্তু আমি খাই জর্দা দিয়ে পান। এক কথায় আজও অর্ধাঙ্গিনী ছবিটা একটা শব্দে? ইটস আ মাস্ট ওয়াচ। বেশ। কাউকে ক্ষমা করা না এগিয়ে যাওয়া? আমার কাছে হচ্ছে ক্ষমা করে এগিয়ে যাওয়া। আচ্ছা, কোন আবেগ সব থেকে কঠিন
পর্দায় ফুটিয়ে তোলা জয়া আহসানের কাছে? কোন আবেগ? কোন ইমোশন? কমেডি। কমেডি কঠিন। হ্যাঁ, কমেডি করছেন, কিন্তু আমি কমেডি করতে এই ভালোবাসি। ছবিটা যে কি যেন দেখলাম আমি, যেখানে উৎসব? হ্যাঁ হ্যাঁ। তোমাকে দেখে মনে হয়নি যে কমেডি কঠিন? উৎসব না, কঠিন। দেখো, একটু এদিক ওদিক হলে ভাড়ামো হয়ে যাবে, হ্যাঁ আবার কমেডিটাও থাকতে হবে, ঠিক। তো এজন্যই এটা কঠিন। একটা বাংলা ছবি যা প্রত্যেক মানুষের একবার দেখা উচিত তোমার বলে মনে হয়? তোমার অভিনীত হতে পারে। আমার অভিনীত অনেক ছবি আছে না, একটা বলো। একটা বাংলা ছবি এই মুহূর্তে আমার অভিনীত বলি, আমার তো মনে হচ্ছে যে আমি যদি বলি যে বিসর্জন এটা সবার দেখবার মতো ছবি। হ্যাঁ, দেখা উচিত, মানে প্রেমটাকে রিডিসকভার করবার জন্য আমি বলছি। এই আজও অর্ধাঙ্গিনীর একটা সংলাপ যেটা তোমার জীবন দর্শনের সঙ্গে মিলে যায়, তুমি যেভাবে জীবনটাকে দেখো। এক্স্যাক্টলি ঠিক সংলাপ আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু আসলে আমি এটা যদি উত্তরটা দিয়ে দিই না, অনেকখানি উত্তর, মানে ছবির কথা বলা হয়ে যাবে। ভাষা বলো। ভাষা বলতে হবে। না, আমার কাছে মনে হয়েছে, আমি একটু অন্যভাবেই বলি, আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রে মেঘনা যা করে জয়া হয়তো সেটা করতো না। এটার জন্য ছবিটা দেখতে হবে। আমি করতাম না আসলে সেটা, হয়তো। শেষ প্রশ্ন করব, জীবনে অনেক চরিত্রে তুমি অভিনয় করেছো, যদি বহু বছর পরে মানুষ আজও অর্ধাঙ্গিনী জয়া আহসানকে মনে রাখে, তাহলে কোন জয়া আহসানের কোন চরিত্রটাকে মনে রাখা উচিত? মেঘনাকে যদি কেউ মনে রাখে, সেটা কি কারণে, সেটা আসলে আমার মনে হয় শুভ্রার সঙ্গে মানে তার আরেক অর্ধাঙ্গিনী, বাকি অর্ধাঙ্গিনী যাকে দিয়ে সে পূর্ণতা পায়, তার সাথে সম্পর্কের কারণে, ঠিক, ভালোবাসা সম্পর্কের কারণে, মানে মোট কথা ভালোবাসাটাই তার সাথে প্রেমের সম্পর্কের কারণে, আমি প্রেম বলবো এটাকে। ঠিক। থ্যাংক ইউ জয়া, আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আমরা আজকে একটু বেশি সিরিয়াস আলোচনা করলাম, কারণ এটা সম্পর্কের সিনেমা, এবং সম্পর্কটা এত জটিল থাকে, আমাদের জটিল কুটিল ফ্যাক্টর নিয়ে একটা সম্পর্ক, তার জন্য তুমি যদি একটু বলে দাও এই ক্যামেরায়। 10 জুলাই রিলিজ করতে যাচ্ছে আজও অর্ধাঙ্গিনী। এর প্রথম ছবিটা আপনারা দেখে নিয়েছেন অলরেডি, অর্ধাঙ্গিনী, এবং আমি প্রচুর ভালোবাসা আমরা সবাই পেয়েছি। আমি সবাইকে বলবো আপনারা আরেকবার হলে এসে আজও অর্ধাঙ্গিনীটা দেখুন, এবং যদি সম্ভব হয় তার আগে অর্ধাঙ্গিনীটা আরেকবার দেখে নেবেন, তাহলে না আপনারা এই পুরো জার্নিটা আরও বেশি করে এনজয় করতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে 10 জুলাই থিয়েটারে। এই 10 জুলাই বললো বলে আমার এই আরেকটা প্রশ্ন চলে এসেছে, এটা না করে যাবো না। 1 জুলাই কি করলে? জন্মদিন ছিল, এখানে কমেন্ট সেকশনে লিখবেন কি করলে বলো। আমি কিছুই করি না, আমার কাছে আসলে কোনো দিন, বছরের প্রতিটা দিন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। জন্মদিন বলে আলাদা করে আমার ক্ষেত্রে সেটা নেই, কিন্তু এই যে ভালোবাসার মানুষজন, পরিবারের মানুষজন এবং আমার যারা আছেন বন্ধু, ফ্যান্স, তারা সবাই তো ভালোবাসা জানায়, নানানভাবে উইশ করে। তো আমার ফ্রেন্ডসরা এবার খুবই অদ্ভুতভাবে একটা বার্থডে সেলিব্রেট করলো, যেটা হলো একটা রিট্রিট করলো তারা। সেটা মেডিটেশন ছিল, সেটা সাউন্ড হিলিং ছিল, সেটা খুবই ওয়েলনেস একটা রিট্রিট ছিল, এবং অদ্ভুতভাবে আসলে হেলদি লাইফ, অদ্ভুতভাবে তারা আমার এই বার্থডেটা সেলিব্রেট করলো, এবং সেটা ভীষণ অন্যরকম ছিল আমার কাছে। সো আই ওয়াজ ভেরি টাচড। ছোটবেলা থেকে তো গিফট আমরা গুনতাম যে কটা পেয়েছো, এবার তুমি গুনেছো কটা গিফট? হ্যাঁ পেয়েছি। কত গুনিনি, এই যে আমি জন্মদিনে সব গিফটস পরে আছি, আমার খালাতো বোনরা সব দিয়েছে, এগুলো সব পরে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শরীরটা ঠিক রেখো, এইটুকুই বলার। এরকম অনেক আড্ডা আলোচনা, একদম সাক্ষাৎকার দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, নিচে একটা বেল আইকন আছে, একটা নোটিফিকেশন বাটন আছে, ওটাতে ক্লিক করুন প্লিজ। বলে যাচ্ছি, ওটা দিনের পর দিন আপনারা করছেন না, শুধু দেখে ইন্টারভিউ দেখে চলে যাচ্ছে, সেটা করবেন না। আমার সঙ্গে ক্যামেরা সৌপ্তিক, আমি শুভঙ্কর, দ্য ওয়াল।